অপরাহ্নে প্রথম প্রহর, উজ্জ্বল সোনালি রোদের নরম তাপের চাদরে ঢেকে আসে শহর। তাপমাত্রা স্বাভাবিক থাকলেও শীতে কুঁকড়ে যাচ্ছে চিত্রা। ঘায়েল সৈনিকের মতো বেঞ্চের শেষ কর্ণের দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। মাত্রাতিরিক্ত শরীর খারাপ লাগছে তার। হাতের ব্যথার সাথে হু হু করে বাড়ছে শরীরের তাপমাত্রা। মাত্র একটা ক্লাস বাকি বলে ছুটি নেয়নি সে। শরীরকে বোঝাচ্ছে সঙ্গ দেওয়ার জন্য। মনের জোরের পরই পর এতগুলো ক্লাস কন্টিনিউ করছে। শেষ পর্যন্ত এসে হার মানতে চাইছে না। তার পাশে বসে থাকা নিহার চোখ রাঙাচ্ছে বারংবার। চিত্রাকে এমন অবস্থা দেখতে পারছে না সে। জোরাজুরি করে লাভ হয়নি বলে মুখ ফুলিয়ে রেখেছে। চিত্রা আর মন ভাঙায়নি। দুজনের নীরবে চেয়ে আছে বইয়ের দিকে। এর মধ্যে হুট করে একজন সিনিয়র শিক্ষার্থী এসে বললে, মাহমুদা নিহা আর চিত্রলেখা শিকদারকে ডাকা হয়েছে অফিস রুমে। প্রিন্সিপাল স্যার কথা বলতে চান। বাংলা ক্লাস চলছিল তাদের। টিচার খুব মনোযোগ দিয়ে সোনার তরী পড়াচ্ছিলেন। আকস্মিক ব্যাঘাত ঘটায় বেশ বিরক্ত হয়ে তিনি খেঁচিয়ে উঠে বললেন, আমার ক্লাসেই সবার দরকার পড়ে? বাংলা ক্লাস বলে কোনো গুরুত্ব নেই নাকি? 80% স্টুডেন্ট বাংলা সাবজেক্ট এই প্লাস মিস করে, তবুও তাদের হুঁশ ফেরে না। এই যাও তো, কেন ডাকছে শুনে আছো? উড়ে এসে জুড়ে বাসা নিষ্ঠুর চমকে ওঠে। এ কপরের দিকে তাকালো তারা। অজানা আতঙ্কে বুকের ভিতরটা ধরপড়িয়ে উঠল দুজনের। মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেল। ওই জঘন্য ব্যাপারটা প্রিন্সিপাল স্যার অবধি পৌঁছালে রক্ষা থাকবে না কারোর। ফাঁকা ঢোক গিলে দুজনেই উঠে দাঁড়ালো। দুশ্চিন্তা আর ভয়ের চোটে চিত্রা সাময়িকভাবে সমস্ত অসুস্থতা ভুলে বসল। উৎসুক হয়ে নিহার হাত ধরে পা বাড়ালো বাহিরের দিকে। গেটের বাহিরে আসতেই দুজন সিনিয়রের দেখা মিলল। একজন সহসভাপতি কাব্য মর্তুজা, অন্যজন সেই মেয়েটা। অসময়ে সহসভাপতির উপস্থিতি নিহার ভয় বাড়িয়ে দিল। ও চোখ বড় বড় করে তোতালো স্বরে শুধালো, বাবা ভাইয়া আপনি? ভাইয়া ডাকটা পছন্দ হলো না কাব্যের। সুন্দর মেয়ের মুখে ভাইয়া ডাক শুনে বুকের যন্ত্রণা হয় তার। অন্যদিন হলে মেয়েটাকে ধমকাতো, কিন্তু আজ পরিস্থিতি ঘোলাটে দেখে কথা না বলে বাহিরে সহজ গলায় বলল, কাব্য মর্তুজা ইজ অ্যাট ইয়ার সার্ভিস লেডিস ফর মি। জমদূতের ডাক পড়েছে, দেরি হলে কল্লা নেবে সব কটার। কাব্যের শোভাসাপটা স্বীকারোক্তি ওদের হতভম্ব করে দেয়। নিহত গুটিয়ে যায় রীতিমতো। ও শুরু থেকে ক্যাম্পাসে আছে তাই মোটামুটি জানে এদের সম্পর্কে। গুপ্ত রাজনীতির মূল মহড়া এরা। 2-4টে মার্ডার করে সেটাকে অ্যাক্সিডেন্ট কিংবা মার্ডার কেস বলে চালিয়ে দেওয়া তো 1-2 এর ব্যাপার তাদের জন্য। কেননা সভাপতি নওয়াব শিকদার সমুদ্র, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী ভাগিনা। এই ইনফরমেশনগুলো খুব কাছের একজন দিয়েছিল নিহাকে। সে আকস্মিক তার মুখমণ্ডল বিবর্ধন হয়ে গেল বেচারির। তবে কি রাগ মেটাতে তাদের মেরে ফেলা হবে? কাঙ্ক্ষিত ঠিকানা তথা নতুন বিল্ডিংয়ের 3rd ফ্লোরে সেই নির্দিষ্ট কক্ষের সামনে এসে থামল চিত্রারা। দরজার ঝড়পরনে ভেতর থেকেই বন্ধ। বাইরে থেকে বুঝবার উপায় নেই ভিতরে কি চলছে। একদম শুনশান নীরব পরিবেশ। তা দেখে এ কপরের দিকে তাকালো তারা। এর মধ্যেই কাব্য দরজায় টোকা মেরে বলল, গালি গালি মেশ্বর হ্যাঁ, কাল্লা তামাকখোর হয়। সিনিয়র মুহূর্তে অদ্ভুত কোট শুনে আহাম্মেকের মতো তাকালো চিত্রা। নিহা ঠোঁটে ঠোঁট চাপল। এই কোডের পিছনে কনটেক্সট তার অজানা নয়। সবার সামনে পাঠ নেওয়া সহ সভাপতি কাব্য মর্তুজা সভাপতি দৃষ্ট শিরোমণি রসিকতার জন্য বন্ধু সমাজে বেশ ফেমাস বেটা। দেখতে শ্যামলা বর্ণের হওয়ার মজার ছলে প্রতাপ সভাপতি ইফতেখর বর্ষণ মির্জা কাব্য বদলে কাল্লা বলে ডাকতেন তাকে।
সেই থেকে নামটা ভাইরাল হয়ে যায়। সামনাসামনি না বললেও আড়ালে আবডালে প্রায় মানুষ তাকে এই নামেই ডাকে এবং চেনে। ওদের ভাবনার মাঝে কট করে দরজা খুলে যায়। রাখি নামে মেয়েটাই দরজা খোলে। তাকে দেখে চিৎকার গলা শুকিয়ে যায়। তার চেয়েও বেশি কিংকর্তব্য বিমুখ হয় নিহা। রাখিকে উপেক্ষা করে বেচারি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ঘরের ভিতরে হাই বেঞ্চে হেলান দিয়ে পা ভাঁজ করে দাঁড়িয়ে থাকা বহুল অনাকাঙ্ক্ষিত মানুষটার দিকে। ক্যাম্পাসের পা দেওয়ার পর এই নিয়ে তৃতীয়বার দেখলো তাকে। সে মানুষটা আর কেউ নয়, বরং তার স্বপ্নের রাজকুমার। হাজারো মেয়ের ক্রাশ, সোশ্যাল মিডিয়ায় ফেমাস ব্যক্তিত্ব এবং কলেজের শাখার সভাপতি নওয়াব শিকদার সমুদ্র। নিহার চোখে পলক ফেলতেই ভুলে যায় যেন। এক মুহূর্তের জন্য জানের ভয়, ভর, দুশ্চিন্তা সবকিছু গায়েব হয়ে যায় মস্তিষ্ক থেকে। বুভুক্ষার মতো গিলে খেতে থাকে নওয়াবকে। মানুষটা সুন্দর, একটু বেশি সুন্দর বললেও ক্ষতি হবে না। তার বাহ্যিক রূপ এবং অভ্যন্তরীণ ব্যক্তিত্ব জাস্ট পাগল করার মতো। দরজা খুলতেই কাব্য হুড়মুড়িয়ে ভেতরে ঢোকে। চিত্রাও তার পিছু যায়, কিন্তু নিহা থমকে দাঁড়িয়ে রয়, অপলক চোখে তাকিয়ে থাকে সাদা শার্ট পরিহিত নওয়াবের খোলা বুকের দিকে। এই অভূত দৃষ্টির চাহনি পড়তেই ভুল হয় না কারো। নওয়াব নিজেও ভ্রু কুঁচকে বিরক্ত চোখে তাকায় কাব্যের দিকে। কাব্য খেকিয়ে উঠে বলে, এই শোষা আন্ডার পোকা, অমন করে কি দেখছ? ওই সন্দেশ শুধু তার বইয়ের। চোখ নামাও বেয়াদব। দিলান বেশি বকা কাব্যের স্বভাব। অতিরিক্ত হন্তি করতে গিয়ে প্রায় আজাইরা কথা বলে ফেলে। উপরন্তু আজ মেজাজ বিগড়ে আছে, এজন্য আরও বলদের মতো কাজ করছে। নওয়াব জোর গলায় ধমক দিয়ে বলে, শ্যাট দ্যাট ফাক আপ অ্যান্ড ইউ। বান্ধবীর পাশে গিয়ে দাঁড়াও। শেষের কথাটা নিহাকে উদ্দেশ্য করে বলল নওয়াব। নিজের বকাবকি বুঝতে পেরে লজ্জা পেয়ে জিভ কেটে এক দৌড় চিত্রার পাশে গিয়ে ওর হাত খামচে ধরল। খুশি আর উত্তেজনায় কাঁপছে নিহা। চিত্রা বোকার মতো ওকে দেখে আবার দৃষ্টি নিচু করে। না জানে কি হবে তাদের সাথে। ঘর জুড়ে বিরাজ করছে পিনপতন নীরবতা। মাঝে মধ্যে এয়ার কন্ডিশনের শো শো শব্দ শোনা যাচ্ছে। স্রেফ থম মেরে দাঁড়িয়ে আছে বাকিরা। সকলের চোরা দৃষ্টি নিবদ্ধ রাগান্বিত নওয়াবের উপর। আকস্মিক এত হাঁকডাকের কারণ সকলেই অজানা। ট্যুর ফেলে রাতারাতি এই লোকের আগমন মোটেও সুবিধাজনক ব্যাপার নয়। তাছাড়া কোনো ঝামেলা হলে সহজে কাউকে চেম্বারে ডাকে না নওয়াব। বাহিরে কথা বলে সমাধান করে নেয়, নয়তো কাব্যকে পাঠায়। এবার এত আয়োজন পশ্চা দেখে সবাই চিন্তিত এবং ভীত। তাকে ঘিরে সবার আগ্রহ। সেই নির্বিকার চিত্রা এক দৃষ্টিতে চেয়ে আছে ঘড়ি কাঁটার দিকে। কাব্য দাঁড়িয়ে আছে ঠিক তার ডান সাইডে। নওয়াবের অর্ডার দেওয়ার অপেক্ষা আছে। কাজটা যদিও সহজ হবে না, তবুও জান হাতে নিয়ে কাব্যকে তা করতে হবে। দোটানায় পিছে লাট্টু করে যাওয়া কাব্যের কাজ। ভাগ্য ভালো হওয়ায় এবার তাদের ঝামেলায় পড়তে হলো না। কাঙ্ক্ষিত সময় 1 মিনিট পূর্বে উপস্থিত হলো সেই মহামানবী যার জন্য অপেক্ষারত ছিল স্বয়ং সভাপতি এবং বাকিরা। ঘড়ির কাঁটা 12টা ঘরে ঠেকতে দুজন পরপর 3বার টোকা পড়ল। কাব্য অভ্যাসের দোষ জিজ্ঞেস করে বসল, কে বে? অপর পাশ থেকে গমগমে কণ্ঠ কেউ বলল, তোর বাপের পলাতক বউ। কাব্য গায়ে মাখন না। সেসব কণ্ঠস্বর শুনে তার মুখে বিরক্তিকর উবেও গেল। ঠোঁট কামড়ে হেসে তড়িঘড়ি করে দরজা খুলে বলল, তোরই অপেক্ষা করছিলাম, জলদি আয়। স্যারকে দেখে প্রশ্ন করতে করতে চান্দির চুল খাড়া কইরা দিব। দরজার ওপাশে মানুষটা ভূমিকায়। সংঘটিত ঘটনার সহিত সংস্কৃত সকলকে ডাকা হয়েছে। সে বাদ পড়বে কিভাবে? অবশ্যই সে নিমার্জিত মালিক, কারো নির্দেশে আসেনি। অপরপক্ষে কে আরেক দফা হেনস্থা করতে এসেছে। মাঝপথে কাব্যর কথা শুনে নির্বিকার গলায় বলল,
ফটর ফটর না করে সামনে থেকে সর মৃত্যু। কাব্যর হাসাহাসি মুখটা নিমিষেই থমথমে হয়ে গেল। এই নাম নিয়ে বড্ড বিড়ম্বনা আসেছে। এক একজন যেমন খুশি তেমন ভাবে তার নামে পোস্টমর্টেম করে। কাব্যর বদলে কাইল্লা আর মাতুজার বদলে মোটু শুনতে শুনতে অতিষ্ঠ সে। কেউ তার মনের দুঃখ বোঝে না। জুনিয়রগুলো তো আরও কয়েক ধাপ এগিয়ে। এই তো সেদিন ফেসবুকে একটা মানবিক পোস্টে ক্যাপশনে লিখেছিল, বঞ্চিত মানুষের মুখের হাসি ফোটাতে পাকা বাড়ি ও স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ। মানবিক উন্নয়নে আরেকটি প্রশংসনীয় উদ্যোগ। জোর জোর জুনিয়রগুলো সেখানেও কমেন্ট করেছে, মর্তুজা ভাইয়ের মতো মুঠোখানা বানিয়ে দেওয়া সুসন্তান ঘরে ঘরে হোক। আরেক বান্দা লিখেছে, ভাবি জিগায় ভাই কোথায়, ভাবি জবাব দেয় মুঠোখানায়, এজন্যই তার গফ নাই। কাব্য সইতে না পেরে পোস্টটা ডিলিট করে দিয়েছিল। পরবর্তী সব কটাকে খুঁজে এনে ঠেঙ্গিয়েছে, কিন্তু সম্মুখে দাঁড়ানো রমণীকে দেখে তারই বুক কাঁপে। কাব্যকে হতাশ মুখে মূর্তির মতে দাঁড়িয়ে থাকতে দেখে তার পায়ে পাড়া দেয় ভূমিকা। কাব্য লাফিয়ে উঠে সরে যায়। ভূমিকা বিরক্ত প্রকাশ করে ঘরে ঢুকে সরাসরি নওয়াফের দিকে তাকিয়ে শুধায়, জরিল তরলবের কারণে? নওয়াব দু হাত বুক গুজে রেখেছিল। ভূমিকায় প্রশ্ন শুনে হাত নামিয়ে বা পাশ থেকে একটা লাঠি টেনে এনে তাকে দেখে গমগমে গলায় বলে, এই লাঠি দিয়ে সাধারণ সম্পাদক নুসাইবাকে মেরে জখমি করেছ তুমি, অভিযোগটা কি সত্য? বদ্ধ করে নওয়াব উত্তপ্ত স্বরে বদ্ধ ফল শোনায়। চিৎকার শিউরে উঠে মনে মনে দোয়া পড়তে শুরু করে। কি হবে ভেবেই দম আটকে আসছে তার। এই মানুষটাও কি অন্যদের মতো এক পাখি বিচার করবে, অন্যায়ভাবে আঘাত করবে তাদের? দুশ্চিন্তায় তার দুর্বল শরীরটা দুলে উঠল। ওদিকে ভূমিকা নির্বিকার গলায় বলল, 1000%। নওয়াব তার চোখে চোখ রেখে শুধালো, ওয়েল, ওনার গায়ে হাত তোলার রিজন? ভূমিকা পরপর জবাব দিল, ব্যক্তিগত আক্রোশ মেটাতে জুনিয়রকে পানিশমেন্ট দিচ্ছিলেন, বিনিময়ে আমি তাকে তার প্রাপ্ত বুঝিয়ে দিয়েছি। নওয়াব এক পলক নুসাইবার দিকে তাকালো। মেয়েটা কেঁপে উঠল সেই দৃষ্টি দেখে। নওয়াবকে ভুলভাল বলে ভূমিকার বিরুদ্ধে স্টেপ নিতে বলেছিল। সে যে এভাবে সমাবেশ পচিয়ে ফেলবে সেটা ভাবেনি। ভবিষ্যৎ ভেবে নুসাইবা ফাঁকা ঢোক গিলে নওয়াব সন্দিহান কণ্ঠে শুধালো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? ভূমিকা এক মুহূর্ত দেরি না করে চিত্রার দিকে তাকিয়ে বলল, হেই ফ্লাওয়ার, এখানে আসো। খোলা হাতটা দেখাও মূর্খদের নেতাকে। সে জানুক তার সুশীল সদস্যদের আসল কর্ম সম্পর্কে। সেই কটতা তাচ্ছিল্য নিয়ে বলল। নওয়াব জ্বলন্ত চোখে চেয়ে হজম করল সেটা। মেয়েদের অসম্মান করা কিংবা তাদের গায়ে হাত তোলা তার স্বভাব বিরুদ্ধ কাজ নয় তো। ভূমিকা অবশ্যই একটা জবাব পেত। ভয়ে কাঁপতে থাকা চিত্রা ভূমিকার কথা শুনে আর চোখে নিহার দিকে তাকালো। নিহা মোটামুটি ধাক্কা দিয়ে তাকে সামনে ঠেলে দিল। জ্বর তপ্ত শরীরটাকে কোনো মতো সামলে দুর্বল পায়ে নওয়াফের সামনে দাঁড়ালো চিত্রা। কাছাকাছি আসতেই পুরুষালী পারফিউমে হালকা স্লেম তার নাকে লাগলো। উগ্র নয় বরং মনোরম সুগন্ধ। বহু কষ্টে সেটা উপেক্ষা করে ফুলে ওঠা আঘাতপ্রাপ্ত হাতখানা বাড়িয়ে দিল চিত্রা। কারো মুখেরায় নেই, এমনকি হাত দেখেও নওয়াফের প্রতিক্রিয়া নেই। চিত্রাকে হারিয়ে কৌতূহল বশত নওয়াফের চেহারার দিকে তাকালো। ব্যাস, তাকাতেই ঝাঁকুনি দিয়ে উঠল তার শরীর। বোধহয় কেউ ওকে নিমিষেই হিপনোটাইজ করে ফেলল। কেমন যেন ঘোরের মধ্যে ডুবে গেল ও। এক দৃষ্টিতে চেয়ে রইল নওয়াফের পানে। তার হলদেটে দেহ, ফর্সা মুখ, জোড়া বুদ্ধিদীপ্ত নীল চোখ, ঘন ভ্রু যুগল, খাড়া নাক, কালচে খয়েরি রাঙা ঠোঁট এবং ধারালো জ লাইনের নিখুঁত সৌন্দর্যের পানে তাকে দেখলে যে কেউ বলবে বহু বছরের চক্ষু তৃষ্ণা মেটাচ্ছে, অথচ
নবাব নামে পুরুষকে সে চেনেই না। মন মস্তিষ্কের সাথে দ্বন্দ্ব চলছে চিত্রার। মনে হচ্ছে কেউ নিয়ন্ত্রণ করতে চাইছে ওর সমগ্র সত্তাকে। সে চেয়েও বাধা দিতে পারছে না ওই অশুভ শক্তিকে। অতিরিক্ত জ্বরের প্রভাবে নাকি অশরীরী তাণ্ডব, তা বোঝার পূর্বে মস্তিষ্ক হাল ছেড়ে দিল। ঢলে পড়তে লাগলো মেয়েটা। তার নাজুক দেহ জমনি স্পষ্ট করার পূর্বে শক্তপোক্ত পুরুষালী পেশাল হাত বাঁধলে আটকা পড়ল। প্রথমবারের মতো কোনো পুরুষ অনাকুণ্ঠিত ভাবে শুয়ে দিল তাকে। সহসাই কেঁপে উঠল চিত্রা। ঠোঁট নেড়ে কিছু বলার পূর্বে চেতনা হারিয়ে ফেলল। তার মাথাটা এগিয়ে ঠেকল নওয়াফের প্রশস্ত খোলা বুকে। মিনিট খানেক ঘটনা, অথচ কেউ নিজের চোখে ঠিক বিশ্বাস করতে পারছে না। নওয়াফ নিজের মুখ যে অন্য নারীকে শুয়েছে কিংবা শুয়ে আছে সেটা তার বিশ্বাসই হচ্ছে না। তাকে বিশ্বাস করানোর জন্য নড়ে ওঠে চিত্রা, আর বেখালিতে তার ঠোঁট স্পর্শ করে নওয়াফের সুস্থ বুকের মধ্যখানে, যেখানে থাকা শত শত হাজার নারীর স্বপ্ন। ঘরের মধ্যে সবাই যখন কিংকর্তব্য বিমূঢ়, কাব্য তখন চিন্তিত নওয়াফের ভবিষ্যৎ বউয়ের হক নিয়ে। বেচারা আফসোস নিয়ে বলল, দিল রে দিল, সোজা দিলের উপরে স্ট্যাম্প মেরে দিল। এবার কি হবে? গল্প উপসংহারে তুমি রুহানিয়া ইমরোজ সিজন 2 পর্ব 6 চলবে। ধন্যবাদ।